সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকো কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের ফেব্রুয়ারি 1969 কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় 1969 গণ অভ্যুত্থানকে নিয়ে কেন্দ্র করে নাগরিক কবি, আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ফেব্রুয়ারি 1969। তো আমরা বরাবরের মতো একটু কবি পরিচিতি তোমাদের সামনে তুলে ধরি। যে শামসুর রাহমান তিনি ঢাকায় মূলত জন্মগ্রহণ করেছেন। তো যদিও তার পৈতৃক নিবাস নরসিংদী পাড়াতলি গ্রামে, তো তিনি কিন্তু ঢাকার 1929 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর জন্মগ্রহণ করেছেন। পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমিনা খাতুন। তিনি 1945 খ্রিস্টাব্দে ঢাকার প্রগতি স্কুল থেকে প্রবেশিকা এবং ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা শুরু করেন। তো চূড়ান্ত পরীক্ষা তার দেওয়া সুযোগ হয়নি, কারণ সে সময় অসহযোগ আন্দোলনে তিনি জড়িয়ে পড়েন এবং অবশেষে বিএ পাশ করেন এবং পরবর্তীতে তিনি MA প্রিলিমিনারিতে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতেই তিনি 1957 খ্রিস্টাব্দে দৈনিক মর্নিং নিউজ এর সাংবাদিকতা জীবন তিনি শুরু করেন। এখানেই তার কর্মজীবন শুরু। এবং 1964 খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান, পরবর্তীতে যেটি দৈনিক বাংলা পত্রিকা নামে প্রকাশ হয়, সেখানে তিনি যোগদান করেন। তার আসলে সাহিত্য জীবনের শুরুটা 1949 সালে হয়েছে, যেখানে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় তিনি তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি সবসময় আজীবন চেষ্টা করেছেন, নিষ্ঠার সাথে কাব্য সাধনায় নিয়োজিত করেছেন নিজেকে। তিনি ছিলেন মূলত গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, এবং তিনি অকুণ্ঠ সমর্থন করেছেন গণতন্ত্রকে। তার এইসব উপকরণেই, এইসব বিষয়ই কিন্তু তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। এবং এই তার কবিতাগুলো এই সকল সত্য, সুন্দর, গণতন্ত্র এবং নাগরিক যে জীবন, এই জীবন সম্পর্কে, আধুনিক জীবন সম্পর্কে এবং নাগরিক জীবনের যে যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন, এই সব কিছু তার কবিতায় আমরা প্রধান বৈশিষ্ট্য দেখতে পাই। শামসুর রহমানের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে যে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে। এই নিজ বাসভূমে থেকেই কিন্তু আমাদের আজকের আলোচ্য ফেব্রুয়ারি 1969 কবিতাটি সংকলিত। এছাড়াও তার বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি গল্প, উপন্যাসও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এবং শিশু সাহিত্যের কথা তো না বললেই নয়, শিশু সাহিত্যে তার ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাহিত্য জগতে। এছাড়াও তিনি অনুবাদ কর্ম নিজেকে নিয়োজিত করেছেন। তার অবদান আসলে ভাষা আর অনেক সাহিত্য বিকাশে তিনি ভিন্ন মাত্রায় সংযোজন করেছেন। তিনি অর্থাৎ আমাদের যে বাংলা সাহিত্যের যে বিংশ শতক, এই বিংশ শতকের তৃতীয় দশক থেকে আমরা বিংশ শতকের যে সবচেয়ে শক্তিমান, সর্বশ্রেষ্ঠ যে 5 জন কবি জানি, এই 5 জন কবির পরেই শ্রেষ্ঠ এবং প্রধান কবি হিসেবে
যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি কিন্তু আমাদের শামসুর রহমান। এই এবং আমরা বাংলাদেশের আরেকজন কবি আল মাহমুদ সেই বিংশ শতকের শেষ দশক পর্যন্ত এবং কলকাতার ওপার বাংলার শক্তি চট্টোপাধ্যায়কে আমরা তুলনা করতে পারি। এছাড়া কিন্তু প্রধান কবি বিংশ শতকের শেষ দশক পর্যন্ত আর কাউকে দেখতে পাওয়া যায়। তবে তার শামসুর রহমানের জীবদ্দশাতেই তিনি কিন্তু প্রধান কবি হিসাবে সম্মানে এই কবির আসনে তিনি সম্মানীয় বা মনোনীত হয়েছিলেন। তো আমরা জানি এরকম একজন আধুনিক নাগরিক কবি, জীবন চেতনের কবি, সংগ্রামী কবি আমাদের তিনি বাংলা সাহিত্যের উপরে আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। যাই হোক, আমরা তার সম্পর্কে যেগুলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে জানতেই হোক, এই তথ্যগুলো বোর্ডে তোমাদের জন্য আমি লিখে রেখেছি। দেখো যে আমরা তিনি 1929 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 2006 খ্রিস্টাব্দে আমাদের সৌভাগ্য যে আমাদের সময় পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, তাকে আমরা পেয়েছিলাম। তো 1929 থেকে 2006 খ্রিস্টাব্দ প্রায় এই একটা বড় সময় আমরা তাকে সাহিত্য জগতে পেয়েছি। তো আমাদের যে ফেব্রুয়ারি 1969 এই কবিতাটি এটি তার নিজ বাসভবনে কাব্যগ্রন্থ থেকে এর উৎস এবং তার প্রথম কবিতা যেটি আমরা সাপ্তাহিক সোনার বাংলা 1949 সালে এই পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত। কবিতাটির নাম হচ্ছে রূপালী স্নান। রূপালী স্নান তার প্রথম কবিতা। এরপরে এই যে ফেব্রুয়ারি 1969 কবিতার মূল বক্তব্য মূলত দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রামী চেতনা আমাদের আজকের আলোচ্য কবিতার মূল বক্তব্য। তিনি অনেকগুলো ছদ্মনামে কবিতা লিখেছেন, তার মধ্যে যেটি বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন সেটি হলো মজলুম আদিব। এটি তার ছদ্মনাম। বিপন্ন, যার অর্থ হচ্ছে বিপন্ন লেখক। এছাড়াও তিনি সিনবাদ, তারপরে লিপিকার, এরকম আরও অনেক ছদ্মনামে তিনি কবিতা লিখেছেন। তো আমরা তার ডাকনাম ছিল বাচ্চু। তো এই তার সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এরপরে আমাদের যে কবিতার যে বিশ্লেষণ করার আগে তার মূল বক্তব্যটা একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই। যে আমাদের কবিতার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতার নামকরণেই বলে দিচ্ছে যে এটা ফেব্রুয়ারির মাসের যে গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে গুরুত্বপূর্ণ যে মাস, আসলে ফেব্রুয়ারিতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করেই এবং আমাদের গণ অভ্যুত্থানের যে বিষয়টা, গণজাগরণের, এই গণজাগরণের মূল বক্তব্যটাও 1969 ফেব্রুয়ারি মাসে বিশেষ কিছু ঘটনাকে কেন্দ্র করেই কবির হৃদয়ে নাড়া দিয়েছে। তাই তিনি এই কবিতাটি তিনি লিখেছেন। তো আমরা ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি আমরা জানি যে কবি শামসুর রহমান তার নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে তিনি তার এই কবিতাটি চয়ন করা হয়েছে। তো এই কবিতার আমাদের মূল বক্তব্য ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনার বিকাশ ঘটেছে কবিতার মাধ্যমে। আমরা জানি যে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে। এই ভাষা আন্দোলনের বীজ কিন্তু আমাদের স্বাধীনতার বীজ সেখানেই নিহিত হয়েছিল এবং এই ভাষা আন্দোলনের দুর্বার গতি যে ছিল বাঙালির মধ্যে, এই গতিকে রুখে দেওয়ার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা শেষ পর্যন্ত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পর্যন্ত তারা চেষ্টা করেছে আমাদেরকে দমিয়ে রাখার জন্য, স্বাধীনতার স্বাদ থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য এবং বিভিন্নভাবে বিশেষ করে আমাদের যে ভাষা ও সংস্কৃতি এর উপরে তারা বারবার হামলে পড়েছে। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ভাষা, মুখের ভাষা, আমাদের মনের ভাষা, আমাদের হৃদয়ের ভাষাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। তো এর প্রতিবাদে বাঙালি
এই অন্যায় এবং নিপীড়ন, শোষণের, নির্যাতনের বিরুদ্ধে বাঙালি তৎপর ছিল 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। এবং সেখানে আমাদের বুকের যে তাজা রক্ত, আমাদের যে বাংলার দামাল ছেলেরা, বাংলার যে দামাল সন্তানেরা, তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে মায়ের মুখের ভাষা তারা রক্ষা করেছে, রাষ্ট্রভাষা বাংলাকে রক্ষা করেছে, মাতৃভাষা বাংলাকে রক্ষা করেছে। তো এইরকমই এভাবেই মানে ক্রমাগতভাবে আন্দোলনটা মানে ঘনিয়ে এসে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে। এবং অবশেষে মহান মুক্তিযুদ্ধের ইতোমধ্যে আমরা জেনেছি যে যেটা বাঙালির মেঘনা কাটা চুক্তি বলা হয়, আমাদের যে মহান নায়ক, বাংলাদেশের জাতির জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 1966 সালে 6 দফা দাবি এবং পরবর্তীতে ছাত্ররা 11 দফা দাবি, এই দুটি দাবি মানে সমন্বয়ে যে একটি আন্দোলন হয়, এই আন্দোলনে পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা 144 ধারা জারি করে। তো এক পর্যায়ে 1969 সালে আমরা জানি যে 24শে জানুয়ারি 1969 সালের 24শে জানুয়ারি এইখানে থেকে আমরা মানে 68 সালের ডিসেম্বর মাস থেকেই কিন্তু আমাদের এই অভ্যুত্থানের মধ্যে অনেকেই জীবন দিয়ে শহীদ হয়েছেন। এবং 68 সাল থেকে 69 সালের 24শে জানুয়ারি ব্যাপকভাবে পুলিশ আমাদের ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের বিক্ষোভ মিছিলে তারা হামলা চালায়, এখানে অনেকে প্রাণ হারায়। আমরা জানি যে সেই নবম দশম শ্রেণীর ছাত্র শহীদ মতিউর এবং আসাদ এবং আমাদের যে প্রখ্যাত মনস্বী যশস্বী আমাদের সাহিত্যিক ডক্টর আমাদের শামসুজ্জোহা সহ সার্জেন্ট জহুরুল হককে নির্বিচারে হত্যা করা হয়। এই বিক্ষোভে ফেটে পড়ে বাঙালি গোটা বাংলাদেশ। এবং এক পর্যায়ে এটা গ্রামগঞ্জ, হাট বাজার, কলকারখানা, সব জায়গায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং ঢাকার রাজপথে সকলেই জড়ো হয়। যার ফলশ্রুতিতে আমরা দেখি যে শামসুর রহমান এই বিচিত্র শ্রেণী সংগ্রামী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার যে অসাধারণ এক শিল্প ভাষ্য, তিনি তার এই মানে আলোচ্য আজকের কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে এর শিল্প ভাষ্য রচনা আমরা সুভাষিত হয়েছে। এবং এই কবিতার মধ্য দিয়ে বাঙালি একজন মানে মুক্তিকামী, একজন মুক্তিযুদ্ধ ভিত্তিক মনোভাব সম্পন্ন এক মানে মননশীল, প্রগতিশীল বাংলার সংস্কৃতি মনা এবং সংস্কৃতি লালনে উদ্বুদ্ধকারী, উৎসাহকারী শামসুর রহমান এই কবিতাটি তিনি উল্লেখ করেছেন। কবিতাটি আমাদের দেশমাতৃকার জনতার বিপুল ভালোবাসা এখানে সংগঠিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের যে আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীরভাবে মানে তার গভীর মমতা ও শ্রদ্ধা, ভালোবাসায় তিনি মূর্ত করে তুলেছেন এই কবিতায়। কবিতাটি 21-এর রক্তঝরা দিনগুলো স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মহাত্মী প্রগাঢ়তা লাভ করেছে এই কবিতাটিতে। এটি গদ্য, ছন্দ ও প্রবহমান সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন হয়ে আছে এবং থাকবে। কবিতাটা আমরা একটু বিশ্লেষণ করি যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড়, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিতে রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। ওই যে আমরা দেখছি, আমরা রাজপথে দেখি, আমরা রাস্তায় রাস্তায় দেখি যে কৃষ্ণচূড়া লাল, সেই কৃষ্ণচূড়া লাল হয়ে ফুটে উঠেছে তার মানে যে এই ফুলগুলোকে তিনি বলেছেন এখানে সেই ভাষা আন্দোলনের সালাম বরকত রফিক জব্বারকে কেন্দ্র করে তিনি বলেছেন, যেমন হচ্ছে আবার ওই সালাম বরকত রফিক জব্বার তাদের শহীদের রক্তের বুদবুদ হয়ে ওই কৃষ্ণচূড়া ফুটেছে। আসলে এগুলো তো কৃষ্ণচূড়া ফুল নয়, মনে হয় এগুলো সালাম বরকত রফিক জব্বারের পবিত্র রক্ত, শহীদের রক্তে
এগুলো এক একটি থকায় থকায় ফুটেছে। যখনই কবি একাই হেঁটেছেন রাস্তা দিয়ে, রাজপথ দিয়ে, কখনো বিভিন্ন মিছিলে বিক্ষোভে যখন তিনি চলেছেন, একা একা হেঁটে যেতে যেতে মনে হয়, অথবা কখনো মিছিলে তার মনে হয়েছে যে এগুলো ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, যেগুলো আমাদের স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রব। এই আমাদের বাঙালি জাতির চেতনা, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই যে গণ অভ্যুত্থান, এই রং মনে হচ্ছে ওই 52 সালের ভাষা আন্দোলনের যে চেতনা ছিল সেই চেতনারই রং। এই রঙের বিপরীতে কিন্তু আরেকটি রং আছে, সেই রংটি কিন্তু লাল নয়। পবিত্র শহীদের রক্তের তাজা রং যে তরতাজা, সেই আমাদের কৃষ্ণচূড়া, এরকম কৃষ্ণচূড়ার ফুলের মতো কিন্তু সেটি নয়, সেটি রং কালো, সেটি কালো থাবা, সেটি পাকিস্তানি শাসক গোষ্ঠীর কালো হাত। সেই রং কিন্তু আমাদের রঙের বিপরীতে দাঁড়িয়েছে। এই রং, কবি বলছেন এই রং আমার ভালো লাগে না, কারণ এই রং সন্ত্রাস আনে। প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সেই রঙে ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্থা। আজকের এই অশুভ শক্তি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। এই কালো রং থাবা দিয়েছে আমাদের বাঙালির সংস্কৃতির উপর, আমাদের রাজনৈতিক, আমাদের ভাষা সংস্কৃতির উপর তাদের থাবা আবার পড়েছে, ওই শকুনের চোখ আবার পড়েছে। তাই তিনি বলছেন, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্থানায়, কেউ মরা, আধমরা, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিক মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ এই কালো থাবায়। এখানে আজকে অনেকেই আধমরা হয়ে বেঁচে আছে, তাদের ষড়যন্ত্রের শিকার, কথা বলার সুযোগ নেই। সেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর নীল নকশার চিত্র। আবার কেউ ভীষণ বিপ্লবী হয়ে, জেদি হয়ে সে বিক্ষোভে ফেটে পড়ে তারা। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে আজকে তছনছ। আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের মুক্তি সংগ্রামের চেতনা, এই সব কিছু আজকে আমাদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ, সব কিছুকে তারা এই কমল বন, এই মানবিকতা সব কিছু তছনছ করার জন্য উদ্যত। বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। তাই কবি এখানে অনুভব করেছেন সালাম বরকতের কথা, যে মনে হচ্ছে আবার সালাম নেমেছে 1969-এ, যে সব গণ অভ্যুত্থানে শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন, যে সব বাঙালি, তাদের সামনে তাদের প্রতিকৃতি মনে হয় দেখতে পাচ্ছেন, তাদের এই শহীদের মধ্যে মনে হয় সালাম বরকতকে দেখতে পাচ্ছেন। কবিতায় তিনি তাদের মুখে তার যে মূর্ত প্রতীকী একটি প্রতীকী চিত্র দেখতে পাচ্ছেন সালাম বরকত, রফিক জব্বারের। তেমনি বলিষ্ঠ বেগবান তরতাজা আন্দোলনের বুকের তাজা রক্তের দেওয়ার যে ইতিহাস, এরকমই মনে হয় 1969-এর গণ অভ্যুত্থানে দেখতে পেয়েছেন। বিভিন্ন শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে এই 1969-এর গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারই প্রতিকৃতি, তারই প্রতিচ্ছবি, তাতে সেই দৃশ্য পটভূমি মনে হয় আবার সামনে দেখতে পেয়েছেন কবি শামসুর রহমান। তাই তিনি বলছেন, সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামন পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এখানে কবি এই
1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে দৃশ্য তিনি অতি সুচারুভাবে ইতিহাসকে তিনি সাক্ষ্য করে ইতিহাসকে তিনি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন, তা সত্যি এই কবিতাটি সার্থক সফল হয়েছে। বাংলা ভাষা সাহিত্যের এক অনন্য সংযোজন, এটি অনস্বীকার্য। এর কোনো আসলে এই কবিতার কোনো ভিন্নতা, এই কবিতার কোনো ভিন্ন কোনো অন্য কবিতার সাথে তুলনা করা আসলেই এটি আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই কবিতাটি সার্থক ও সফল হয়েছে। আমরা কবিতাটি গদ্যধর্মী ছন্দে রচিত হয়েছে এই কবিতাটি দেখতে পেলাম, যে কবিতার মধ্যে তাহলে তিনি যে দেশপ্রেম এবং যে গণজাগরণ আর এই দেশের মানুষের মধ্যে যে সংগ্রামী চেতনা তার দৃশ্যপট তিনি অত্যন্ত সুন্দর শিল্প সাহিত্যে যে অলঙ্কার এবং সাহিত্যিক গুণ যা থাকা দরকার, একটি অনন্য কবিতা এটি আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতার মূল বক্তব্য বুঝতে পেরেছ। এই কবিতার আমাদের এই মূল বক্তব্যের মাধ্যমে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে এবং এই কবিতাটি আরও ভালো করে লাইন টু লাইন পড়ে আমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হবে। সকলে ভালো থাকো। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।